দর্শক, আমরা এতদিন ধরে জানতাম, আমরা জেনে এসেছিও যে স্বাধীনতার পর গত ৫৪ বছরে বাংলাদেশে সংখ্যালঘু যারা রয়েছেন, যাদেরকে আমরা সংখ্যালঘু বলে ছোট করার চেষ্টা করি, সেই সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, তাদের ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা আমরা শুরু থেকে জেনে আসছি এবং সেই জেনে আসার ব্যত্যয় এ যাবৎ পর্যন্ত ঘটতে দেখা যায়নি। মুষ্টিমেয় কিছু সংখ্যক ভোট হয়তো অন্যদিকে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের একচেটিয়া ভোট, মানে সেটা বলা যায় যে 90% প্লাস ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। যেখানে সনাতন ধর্মের ভোট বেশি রয়েছে সেখানেই আওয়ামী লীগের জয় জয়কার দেখা গেছে এবং সেই ভোটটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সেখানে কি বড় ধরনের আঘাত লাগতে চলেছে? সেই ঘটনার কি ব্যত্যয় ঘটতে চলেছে? যেমন আমরা দেখলাম, একটা খবর গণমাধ্যমে এসেছে, ঝিনাইদহ অঞ্চলে প্রায় ৫৭,০০০ সনাতনীরা তারা একটা আলটিমেটাম দিয়েছে। সেই আলটিমেটাম হচ্ছে, তাদের দাবি যদি মানা হয় তাহলে তারা ধানের শীষে ভোট দেবে, অথবা তারা ধানের শীষে ভোট দেবে না। এই যে দাবি মানা কিংবা আলটিমেটাম দেওয়া, এটার পেছনে কি কোনো অর্থনীতির লাভ লসের ব্যাপার রয়েছে, নাকি কেউ ব্যক্তি হিসেবে তাদেরকে প্রভাবিত করেছে, কিংবা ওই গোষ্ঠীর একজন নেতা হয়ে দাঁড়াতে পেরেছে বিএনপিরই কেউ একজন? সেই ব্যাপারগুলো একটু কনফিউশন তৈরি করে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝিনাইদহ ২ নির্বাচনী আসনে। সেখানে ৫৭,০০০ হিন্দু কমিউনিটি এক জায়গায় হয়েছে, এক জায়গায় হয়ে তারা হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার। অর্থাৎ তারা একযোগে যদি ভোট কেন্দ্র বয়কট করে তাহলে ওখানকার এমপি নির্বাচনের ক্ষেত্রে এটা বড় একটা প্রভাব ফেলতে পারে। কিন্তু সেই ভোটগুলো কোন দিকে যাবে? ধানের শীষে যাবে? আওয়ামী লীগ না থাকলে কি হিন্দুরা এসে সবাই ধানের শীষে ভোট দিয়ে যাবে, ধানের শীষের হয়ে যাবে, নাকি অন্য বিকল্প কোনো মার্কায় তারা ভোট দেবে? চলুন একটু জেনে দেখি কি হচ্ছে হিন্দু সম্প্রদায়কে নিয়ে ঝিনাইদহ ২ আসনে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঝিনাইদহ ২ অঞ্চলের কথা। এখানকার হিন্দু সম্প্রদায়ের ৫৭,০০০ মানুষ, ভোটার, তারা একটা বড় কমিউনিটি, অনেক বড় প্রভাবক হিসেবে ভূমিকা পালন করতে পারে এই ভোট ব্যাংক। যে ভোট ব্যাংকটা এতদিন আমরা আমাদের ধারণা ছিল, বাস্তবতাও ছিল, যে হিন্দুরা মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংক, সেটার এবার কি ব্যত্যয় হতে চলেছে? নিউজ 24 এই চাঞ্চল্যকর তথ্যটা তুলে এনেছে। সেখানেই দেখা যাচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে বিএনপির অন্তর্কন্দলের কারণে। সেই অন্তর্কন্দলটা কি একটু চলুন জেনে দেখি। তাদের শিরোনামে তারা বলছে, ঝিনাইদহ ২ আসনের ৫৭,০০০ সনাতনীর ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা। অর্থাৎ আরও স্পষ্ট করে যদি বলি তাহলে ওই আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে এই ৫৭,০০০ ভোটার একাট্টা হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যদি এটা পরিবর্তন না হয়, পরিবর্তন করে তাদের চাহিদা মতো একজনকে দেয়া না হয়, তাহলে তারা ভোট ব্যাংকে যাবে না। এবং তাদের চাহিদা মতো যাকে চাওয়া হচ্ছে তিনিও বিএনপির একজন। তার মানে হচ্ছে যে ওখানে বিএনপির রাজনীতিতে একটা বড় কোন্দল তৈরি হয়েছে এবং এই হিন্দু কমিউনিটিকে, পুরো ৫৭,০০০ ভোটারের এই কমিউনিটিকে যিনি বিদ্রোহী হিসেবে এখন মনে হচ্ছে, তিনি কনভিন্স করতে পেরেছেন, কনভিন্স করে এই ধরনের একটা আন্দোলন তৈরি করতে পেরেছেন। কি হলো চলুন একটু শুনে দেখি। ঝিনাইদহ ২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু এলাকার ৫৭,০০০ সনাতনী ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। জেলা শহরের একটি রেস্টুরেন্টে ঝিনাইদহ ২ নির্বাচনী এলাকার ১১০টি পূজা মন্দির কমিটি সহ ৪টি সনাতনী সংগঠন যৌথ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। সেখানে বলা হয়, গত ৫ আগস্টের পর থেকে ঝিনাইদহের সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ। সনাতন সম্প্রদায় ঝিনাইদহ ২ নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছে। নির্ভয়ে এবং নিরাপদে বসবাস করছে, এই কথাটা তারা বলছে।
হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সনাতনীদের ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক সহ সকল কার্যক্রম নিরাপত্তার সঙ্গে দেখভাল ও সার্বক্ষণিক পাশে থেকে ভ্যানগার্ডের মতো দায়িত্ব পালন করেছেন যে মানুষটি, তিনি হলেন ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তাদের ভাষ্যমতে তার আন্তরিক সহযোগিতা এবং সহায়তায় সনাতনী সমাজের লোকদের মাঝে একটা আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। ঝিনাইদহের সনাতনীরা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ নির্যাতিত নেতাকর্মীদের আলোকবর্তিকা তিনি নিজেও ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত, তার বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, তার বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে। এই কারণেই তাকে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন না দিলে এই 57,000 ভোটার তারা ভোট কেন্দ্রে যাবে না। অর্থাৎ এখন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে ভোট দেবে না সনাতনীরা। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে কি ঝিনাইদহের এই 57,000 যে সনাতনী ভোট, এটা কি বিএনপিরই ভোট ব্যাংক ছিল? এখন তারা শুধুমাত্র প্রার্থী বদল করতে বলছে যে এই প্রার্থী না ওই প্রার্থীকে দিলে আমরা ভোট কেন্দ্রে যাব কিংবা ভোট দেব, নাকি যে প্রার্থীর পক্ষে তারা বলছেন সেই প্রার্থী নির্দিষ্ট কয়েকজন নেতাকে কনভিন্স করে এরকম একটা সংবাদ সম্মেলন করাতে সফল হয়েছেন, যেন বিএনপির হাইকমান্ডে এটা একটা চাপ সৃষ্টি হয়, যেন বিএনপি মনে করে যে এই পুরো ভোট ব্যাংকটা যেহেতু বিএনপির, সেহেতু এই ভোট ব্যাংক যদি পক্ষে কাজ না করে তাহলে সেখানে আমাদের জয়লাভ করা কঠিন হবে। সেই কারণে বিএনপি হয়তো প্রার্থী পরিবর্তন করতেও পারে। এরকম একটা কৌশলে এই কাজ করা হলো কিনা, যে কথা দিয়ে শুরু করেছিলাম প্রথমে, যে হিন্দুদের ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত সত্য। সেই সত্যে চিড় ধরছে নাকি ঝিনাইদহ 2 আসনে অন্য কোনো রাজনীতি হচ্ছে, সেটাই একটা কনফিউশনের ব্যাপার। দর্শক, আপনার মতে কি, তারা কি মানে সত্যি সত্যি বিএনপির ভোট ব্যাংক হয়ে গেছে এখন আওয়ামী লীগের থেকে, নাকি এর সঙ্গে টাকা পয়সার লেনদেনের কিংবা কেনাকাটার একটা ব্যাপার স্যাপার জড়িত রয়েছে, নাকি হুমকি ধামকি ভয় এগুলো কোনো ব্যাপার রয়েছে? সেগুলোর কোনোটাই থাকুক এই প্রত্যাশা আমরা করি না। আমরা চাই যে যার মতো করে, কারো কেউ আজীবন ভোট ব্যাংক থাকবে সেটা তো হতে পারে না, যে যার মতো করে যাকে ইচ্ছা ভোট দেবেন, আর হিন্দুরা সবাই যে একটা মার্কায় ভোট দেবে এটাও তো প্রত্যাশিত হওয়ার কথা নয়। যার প্রত্যেকটা মানুষই স্বাধীন, তিনি যাকে পছন্দ করবেন তাকেই ভোট দেবেন। হিন্দুদের ভোট ব্যাংকে হানা দেওয়ার জন্য জামাত ইসলামের নানা ধরনের কৌশল আমরা দেখেছি। জামাতের হিন্দু উইং গঠন করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের 2-1জনকে আগামী নির্বাচনে প্রার্থী করা হবে, এরকম গুঞ্জন উঠেছে। এই গুঞ্জনের মাঝে আমরা দেখেছি ঢাক ঢোল পিটিয়ে হিন্দুদের নিয়ে সভা সমাবেশ তারা করছেন। যে মুহূর্তে জামাত খুবই সচেতন হিন্দুদের ব্যাপারে, সেই মুহূর্তে বিএনপির এই প্রার্থী নিয়ে দল, এটাও একটা বড় ব্যাপার। তার মানে হচ্ছে যে হিন্দু ভোটারদের নিজেদের পক্ষে আনার জন্য জামাত এবং বিএনপি যে উঠে পড়ে লেগেছে এবং লাগতে যে হবেই বাস্তবতার কারণে, সেটা এখন বোধহয় পরিষ্কার বোঝা যাচ্ছে। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।